ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তা শীর্ষক আজকের এই আলোচনায় আমি শুরুতেই স্মরণ করছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের শহীদ আবরার ফাহাদকে। আপনারা জেনে থাকবেন যে শহীদ আবরার ফাহাদ 2019 সালের অক্টোবরে যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছিলেন সেখানে তিনি ব্যঙ্গ করে একটা কবিতা তিনি উল্লেখ করেছিলেন। বলেছিলেন যে পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন ও মন সকলেই দাও, তার চেয়ে সুখ আর কি আছে। যখন তিনি এই কথাটি বলেছিলেন সে সময়ের প্রেক্ষাপটটা আপনারা সকলেই জানেন যে তৎকালীন ফেসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন এবং ভারতের সঙ্গে কিছু চুক্তি করেছিলেন, যে চুক্তিগুলোতে বাংলাদেশের স্বার্থ চূড়ান্তভাবে উপেক্ষিত হয়েছিল। ঠিক সেই সময়টাতে শহীদ আবরার ফাহাদ শেখ হাসিনার চেয়ে আরেকটি বক্তব্য আছে যে ভারতকে যা দিয়েছে তা আজীবন মনে রাখবে। ঠিক সেই কথাটাই হয়তো তিনি ব্যঙ্গ করে বলতে চেয়েছিলেন যে একটা দেশ, যে দেশ স্বাধীন এবং সার্বভৌম, পররাষ্ট্রনীতিতে, দ্বিপাক্ষিক যে কোনো চুক্তিতে, সবকিছুতেই একটি দেশ তার নিজের স্বার্থকে প্রধান করে দেখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অতীতে এবং বিশেষত গত 16 বছর ধরে আমরা দেখলাম যে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতের স্বার্থকে এখানে প্রধান করে দেখা হয়েছে। আমরা জানি যে গত সময়ে ভারতের সাথে এমন অসংখ্য চুক্তি হয়েছে যে চুক্তিগুলোর অনেক কিছুই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তারা কেউ কিছু জানে না, এখন পর্যন্ত সেগুলো প্রকাশিত হয়নি। তো আজকে যখন আমরা বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমরা প্রথমেই দাবি জানাতে চাই, বা সরকারের মাননীয় উপদেষ্টা এখানে ছিলেন, তিনি থাকলে হয়তো ভালো হতো আমাদের জন্য দাবি জানানো। তারপরেও আমরা এই দাবিটা জানাতে চাই যে ভারতের সাথে বিগত সময়ে যেসব চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে উন্মোচন করা হোক। আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের বা অন্য যে কোনো দেশের আসলে কি ধরনের চুক্তিগুলো হলো, তাতে বাংলাদেশের স্বার্থগুলো রক্ষিত হলো কিনা, এবং জনগণের মধ্যে জনপরিসরে এই আলাপটা আসুক। তারপরে জনগণ ঠিক করবে যে ওই চুক্তিগুলোর মধ্যে কোন চুক্তিগুলোতে বহাল থাকা প্রয়োজন আছে এবং কোন চুক্তিগুলো আসলে বাতিল করে দেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তে আমাদের আসতে হবে এবং সামনের দিনে ভারতের সাথেই হোক বা অন্য যে কোনো দেশের সাথেই হোক, বাংলাদেশের যত চুক্তি হবে, চুক্তিগুলো করবার আগে অবশ্যই কি বিষয়ে চুক্তি হচ্ছে, চুক্তির শর্তগুলো কি, প্রত্যেকটা বিষয় যেন বাংলাদেশের মানুষকে জানানো হয়। কারণ আমরা যদি বাংলাদেশের এখানে একটা জিনিস মাথায় রাখবার মতো, যে শেখ হাসিনা যখন ওখান থেকে ফিরে এসেছিলেন বাংলাদেশের জন্য কি নিয়ে আসলেন, এই প্রশ্ন যখন তাকে করা হলো তিনি উত্তরটা দিয়েছিলেন খুবই ব্যক্তিগত জায়গা থেকে। উনি বলেছিলেন যে শেখ হাসিনার আসলে ব্যক্তিগতভাবে বা আরো আসলে ওই অর্থে পাওয়ার কিছু নেই, বা তিনি পাওয়ার জন্য কিছু করেন না, এই ধরনের বক্তব্য। কিন্তু কোন একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তিনি শুধু যখন একজন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে কারোর সাথে চুক্তি করেন, তিনি শুধু তার ব্যক্তিগত ব্যবসায়িক কোনো ডিল করে আসেন না, গোটা জনগণের রেসপন্সিবিলিটি নিয়ে তিনি একটা কাজ করতে চান। অতএব যখন গোটা জনগোষ্ঠীর একটা রেসপন্সিবিলিটি নিয়ে, দায়িত্ব নিয়ে তিনি কোনো একটা ডিল করতে যাচ্ছেন, এটা ভবিষ্যতের জন্যও বলছি, তখন অবশ্যই জনগণের সেখানে পাওনাটা কি সেটা জনগণের জানবার অধিকারটুকু আছে। এই অধিকারটুকু আমাদেরকে বাস্তবায়ন করে নিয়ে আসতে হবে। আপনারা জেনে থাকবেন 2020 সালে শহীদ আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে আমরা সেই সময় কিছু ছাত্র তরুণরা মিলে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে পলাশীর মোড়ে আবরার ফাহাদ স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ আমরা নির্মাণ করেছিলাম। সে 8 স্তম্ভের মধ্যে আমরা অনেকগুলো কথা বলেছি। আমরা সার্বভৌমত্বের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, গণপ্রতিরক্ষার কথা বলেছি, সম্প্রীতির কথা বলেছি, অর্থনৈতিক স্বনির্ভরতার কথা বলেছি, দেশীয় কৃষি শিল্প, নদীবন, বন্দর রক্ষার কথা বলেছি, সাংস্কৃতিক স্বাধীনতার কথা বলেছি,
মানবিক মর্যাদা এবং উপনিবেশনের কথা বলেছি। আমরা প্রত্যেকটা বিষয়কে এমন ভাবে সেই তরুণরা আমরা সেট করার চেষ্টা করেছিলাম যাতে করে সামনের দিনের বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি ৮ স্তম্ভের যে ৮টি কথা আমরা বলেছি তার মধ্যে প্রতিফলিত হয়। আমরা বাংলাদেশের স্বার্থকে প্রধান করে দেখতে চাই। বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলি, বাংলাদেশে একজনকে জীবন দিতে হলো। শুধু তাই নয়, আমরা জানি যে অতীতেও বিভিন্ন সময় বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছেন, যে স্বার্থটা ভারত, বিশেষত ভারত, তাদের স্বার্থের যদি উল্টো দিকের কিছু কথা হয়ে থাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনে থেকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীদেরকে ব্যবহার করে সেই সব ব্যক্তিদেরকে গুম করার পর্যন্ত ঘটনাগুলো আমরা জানি। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো মানুষ কথা বলবেন এবং সেই মানুষটাকে অন্য কোনো দেশের প্ররোচনায় এই দেশের রাষ্ট্রীয় বাহিনী গুম করবে, খুন করবে, তাদেরকে হারিয়ে দিবে, এরকম ধরনের পরিস্থিতি যাতে আর না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বাহিনী সবাই যেন বাংলাদেশের স্বার্থের প্রতি একাট্টা হন, এটাও আমরা আসলে দেখতে চাই সামনের দিনগুলোতে। আমরা আর একটা কথা বলি, আপনারা জানবেন যে আমাদের যে নদীগুলো আছে, আমার বাড়ির পাশে তিস্তা নদী, এখন শীতকাল, শুকনো মৌসুম, হাঁটু পানি পর্যন্ত পাবেন না আপনি তিস্তাতে গিয়ে দেখেন। এটা তো আমাদের হবার কথা ছিল না। আমাদের অভিন্ন যতগুলো নদী আছে, আমাদের ওয়াটার শেয়ারিং যে ট্রিটিগুলো আছে, কই সেগুলোর বাস্তবায়ন বা ট্রিটিগুলো কেন ঠিকভাবে হচ্ছে না? আমাদের আসলে কমতিটা কোথায়? আমরা যদি স্থানীয় পর্যায়ে দিন দরবারগুলো করতে না পারি, আন্তর্জাতিক পর্যায়গুলো আছে, সেখানে কেন আমাদের দিন দরবারটা হচ্ছে না? এটা আমাদের একটা প্রশ্নের জায়গায়। তাহলে যদি লোকাল আমরা যদি এটা সমাধান করতে না পারি, তাহলে আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে। কিন্তু বাংলাদেশের জন্য অভিন্ন যে নদীগুলো আছে, তিস্তা বলেন, পদ্মা বলেন, প্রত্যেকটা নদীতে তো পানির খুবই বেহাল দশা। তো সেই নদীগুলোতে যাতে আমরা পানি পাই, এটা আমাদের নিশ্চিত করিয়ে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস, বাংলাদেশের ৬৪টা জেলার মধ্যে ৩২টা জেলায় সীমান্তে অবস্থান করে এবং এই সীমান্ত পারের জেলাগুলোতে কয়েকদিন পর পরই, এই যে আমরা দেখলাম এই সপ্তাহেও একজনকে গুলি করে হত্যা করা হলো। তো যদি এরকমটা চলতে থাকে যে বাংলাদেশের মানুষ সীমান্তে তিনি কোনো কারণে গিয়েছেন, ভারতীয় বিএসএফ গুলি করে তাকে মারলো এবং এরপরে আর কোনো কথা নেই, কেন মারলো তার যে একটা সুষ্ঠু তদন্ত হওয়া এবং যে বিএসএফ তাকে গুলি করলো তার শাস্তি হওয়া, এর কোনো কিছুই আমরা বাস্তবায়ন করে নিয়ে আসতে পারি না। এই যে অবস্থাটা, এটা হয়েছে বেসিক্যালি আমাদের এখানে একটা নতজানু নীতির কারণে। আমি বেসিক্যালি যেটা দেখি, বাংলাদেশের যে ধরনের সংকটগুলো অভ্যন্তরীণভাবে আমরা ফেস করেছি, অর্থাৎ আমাদের গণতন্ত্র নাই, আমাদের ভোটাধিকার নাই, আমাদের বিচার ব্যবস্থাটা ঠিক না, এই প্রত্যেকটা জিনিসের পেছনে সব থেকে বড় যে দায়ী জিনিসটা, সেটা হলো বাংলাদেশের আসলে সার্বভৌমত্বই ছিল না। এই কারণে আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, বিচার বিভাগ কোনো কিছুই আমাদের ঠিক ছিল না। তা আমরা তো ২৪ যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, তার ভিতর দিয়ে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্বকে আমরা কিন্তু আবার রিক্লেম করেছি, আমরা নিজেদের বলে দাবি করতে পেরেছি। বাংলাদেশের ছাত্র তরুণরা জুলাই আগস্টের আন্দোলনে সব থেকে বেশি আন্দোলিত হয়েছে যে স্লোগানটা উচ্চারণ করে, সেই স্লোগানটা কিন্তু দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ এই স্লোগানের মধ্যে দিল্লির অধীনে থাকবার যে মানসিকতা ছিল, সে মানসিকতার বাইরে এসে আমরা সমান স্ট্যাটাসে যেতে পারি, চোখে চোখ রেখে কথা বলতে পারি, এরকম একটা স্ট্যাটাস, তার প্রতি কিন্তু ছাত্র তরুণদের একটা চূড়ান্ত আগ্রহের জায়গা আছে। এই যে আগ্রহের জায়গাটি আছে, বাংলাদেশের সামনের দিনে যারা পলিসিগুলো নেবেন, তারা এই আগ্রহের জায়গাটি, আমাদের মর্যাদার যে জায়গাটি আছে বাংলাদেশ হিসেবে, ছাত্র তরুণদের আগ্রহের জায়গা, সেটাকে তারা মূল্যায়ন করবেন বলে আমরা আশা রাখি। আরো অনেকগুলো কথা বলবার মতো আছে। আমাদের সমুদ্র আছে, সমুদ্রে আমাদের নিরাপত্তার ইস্যুজ আছে, সমুদ্রে আমাদের স্বার্থের ইস্যুজ আছে। আমরা সমুদ্রের সীমানাটা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি নাই। এখনো সেই জায়গাগুলোতে অনেক সময় অরক্ষিত থাকে। রোহিঙ্গা ইস্যুজ আছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে, সেখানে আমাদের মাঝামাঝি আমরা
এরকম ধরনের কথা শুনি যে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে, বা এরকম ধরনের কিছু তৎপরতা সেই জায়গাগুলোতে আমরা দেখি। তো সব মিলিয়ে বাংলাদেশের ছাত্র তরুণদের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে আমাদের দাবি একটাই, যে শেখ হাসিনার মতো করে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। এই যে দিয়ে দেবার এবং তার বিনিময়ে শুধু নিজে টিকে থাকবার নীতি, এই নীতিতে যাতে বাংলাদেশ আর কখনো আর না থাকে। ধন্যবাদ জনাব আখতার হোসেন। ধন্যবাদ।